আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে পুনরায় আবার ক্লাসে হাজির হতে পেরেছি। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা প্র্যাকটিস অফ মেডিসিন ৩য় বর্ষের মেডিসিনগুলি নিয়ে আলোচনা করে যাচ্ছি। তো সেই সিলেবাসের ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব পালমোনারি টিউবারকুলোসিস এবং প্লুরিসি, এই দুটো ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা কিছু ছবি দেখে নিই, ছবি দেখে তারপরে আমরা শুরু করি। ঠিক আছে, আমি স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এইখান থেকে। আচ্ছা, তারপর আচ্ছা, এটা হচ্ছে টিউবারকুলোসিসের একটি ডায়াগ্রাম বা ছবি। আচ্ছা, যক্ষ্মা বা টিউবারকুলোসিস কি এবং আগে সেটা জেনে নেই। আমরা পালমোনারি কেন বলি, আমাদের অ্যানাটমি জানতে হবে। আমরা পড়েছি পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন। মূলত লাংসের আরেকটি নাম হচ্ছে পালমোনারি। তো এই লাংসে যে যক্ষায় আক্রান্ত হয়, সেই যক্ষা রোগকেই পালমোনারি টিউবারকুলোসিস বলে। এই যক্ষা সাধারণত মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক ধরনের জীবাণু দ্বারাই এই আক্রমণটা হয়ে থাকে। এই যে এখানে জীবাণুগুলো দেয়া আছে, এটা একটু হালকা বাঁকানো আকৃতির এক ধরনের বা দণ্ডাকৃতির জীবাণু। এটা এক ধরনের ব্যাকটেরিয়া। সারা বিশ্বেই দেখা যাচ্ছে যে এই টিউবারকুলোসিস, এই রোগটা ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে পুরো বিশ্বেই। মানে অনেক সময় অনেক রোগ থাকে যেটা হয়তো অঞ্চল ভিত্তিক। আমরা এর আগে দেখেছি যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসটা কিন্তু সারা বিশ্বব্যাপী আক্রমণ করেছিল। ঠিক তেমনই ভাবে এই টিউবারকুলোসিস, এই রোগটাও পুরো বিশ্বে প্রায় সব জায়গাতেই আক্রমণ করে। সাধারণত দেখা যাচ্ছে যে লাংসে আক্রমণটা প্রথমে শুরু হয়, এরপরে অন্যান্য জায়গা আছে, বেশ কিছু জায়গাতে, যেমন বিভিন্ন লসিকা গ্রন্থি, লিম্ফ গ্ল্যান্ড, বোন বা হাড়, তারপরে সন্ধি বা জয়েন্টে আক্রমণ করে। এরপরে দেখা যায় হৃৎপিণ্ডের আবরণ, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। যত জায়গায় আমরা পেরি শব্দটা শুনবো, আমরা জানবো যে এই পেরিঅস্টিয়াম, পেরিকার্ডিয়াম, পেরিটোনাইটিস, এই পেরি শব্দ শুনলে আমরা বুঝবো যে কোথাও না কোথাওকার আবরণী। কিছু শব্দগুলো আছে যেগুলি হচ্ছে কমন, মানে সব ক্ষেত্রেই ব্যবহার হয়। তেমনি এখানে পেরিকার্ডিয়ামে আক্রমণ হয়। এরপরে মস্তিষ্কের আবরণ ঝিল্লিতেও মেনিনজাইটিস, মেনিনজেসের মধ্যে আক্রমণ হয়। 1882 সালে জার্মানি এক বিজ্ঞানী রবার্ট কোর্স এই
ব্যাকটেরিয়াটা প্রথম তার অণুবীক্ষণ যন্ত্র দ্বারা আবিষ্কার করেন। পুরো বিশ্বে যদি আমরা বলতে চাই যে বিশেষ করে ইউরোপেই প্রায় 15% সেই সময় লোক মারা যেত এই টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে। সারা বছরে 3 মিলিয়ন প্রায় 30 লক্ষ লোক এই রোগে আক্রান্ত হয় এবং মারা যায়। আক্রান্ত হয় আরো অনেক বেশি, মারা যাওয়ার সংখ্যায় প্রায় 3 লক্ষ। মূলত 8 বিলিয়নের মতো দেখা যাচ্ছে যে আক্রান্ত হয়, তার মধ্যে 3 বিলিয়ন মারা যায়। এই মাইক্রোব্যাকটেরিয়াম এটা হচ্ছে অ্যারোবিক, অ্যারোবিক এই শব্দগুলা হয়তো প্যাথোলজিতে শুনে থাকবেন। অর্থাৎ কিছু জীবাণু আছে বায়ুবাহিত আর কিছু জীবাণু আছে অনঅ্যারোবিক, অর্থাৎ বায়ু ছাড়াই বেঁচে থাকে। এই জীবাণুগুলা সাধারণত বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না এবং এটা অ্যাসিড ফাস্ট ব্যাসিলা। এটা মূলত ওই যে একটা প্রকার, যেমন অনেক ব্যাসিলাসকে রঞ্জিত করা যায় বা রং দ্বারা শনাক্ত করা যায়, কিছু ব্যাসিলাস আছে যাদের শনাক্ত করা যায় না, এটা তেমনই একটি। তো এই জন্যই এটা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস বলা হয়। এটা লম্বায় প্রায় 1 থেকে 5 মাইক্রন এবং প্রস্থ 3 থেকে 0.6 মাইক্রন। এটার মধ্যে কোনো ক্যাপসুল নেই। ক্যাপসুল বলতে বোঝানো হয় যে কোনো আবরণী, যেমন অনেক জীবাণু আছে তারা দীর্ঘদিন বেঁচে থাকে, তারা একটা আবরণী বা খোলসের মধ্যে থেকে পরবর্তীতে সুন্দর জায়গা পেলে বা সুন্দর অবস্থান পেলেই সেখানে আক্রমণ শুরু করে। এই এটা ওরকম না। তাহলে এবার তো আমি বললাম যে কোথায় কোথায় আক্রমণ করে এবং কারা আক্রান্ত হয়, এটা যদি বলি, যারা দুর্বল প্রকৃতির লোক আছে, দরিদ্র, অসচেতন, কুসংস্কারাপূর্ণ, দেখা যাচ্ছে নোংরা জায়গা বা স্যাঁতসেঁতে জায়গায় জীবনযাপন করে, খুব মানে কি বলবো যে নিম্ন স্তরে বসবাস করে, এদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এছাড়া যারা ধোঁয়া বা ইসে যারা ধূমপান করে এরা আক্রান্ত হওয়ার একটা পসিবিলিটি থাকে। বিশেষ করে যারা আপনার সিগারেট খায়, চেইন স্মোকার, এ এই ধরনের লোক আক্রান্ত হয় তা না, আপনার আক্রান্ত হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। এবং যারা খনিতে কাজ করে বা ধুলাবালিতে কাজ করে এরা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কোথায় কোথায় আক্রান্ত হয় এটা তো বলেছি। এবার আসা যাক যে যদি এর আমি বলি যে লক্ষণগুলো কি কি। এই লক্ষণগুলো যদি আমরা ধরতে যাই, প্রথমেই লক্ষণগুলো পাবো মানে খাবারের রুচি চলে যায়, খেতে পারে না, খুব দুর্বল বা ক্লান্তি বোধ হয়, শারীরিক দুর্বলতা থাকে, দিন দিন ওজন কমে যায়। অর্থাৎ মোটা সোটা একসময় স্বাস্থ্য সুঠাম দেহের অধিকারী ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে একদম শুকনো, লিন অ্যান্ড থিন এরকম হয়ে যায়। এছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে এদের দেখা যাচ্ছে ফুসফুসে কাশি, কফ বের হয়, কফের সাথে রক্ত বের হয়, প্লুরাতে প্রদাহ হয়, প্লুরাতে পানি জমে। প্লুরা হচ্ছে আপনার যে লাংস আছে, এই লাংসে এক ধরনের আবরণী থাকে, সেই আবরণী এই প্লুরা বলা হয়। এই আবরণীতে আক্রান্ত হয়, আক্রমণ করে এবং সেখানে এছাড়া দেখা যাচ্ছে যে যদি ইন্টেস্টাইনে এই টিউবারকুলোসিস হয় তাহলে কি হবে, ডায়রিয়া, দেখা যাচ্ছে হজম শক্তি কমে যাবে, পেটে পানি এসে যায়, অ্যাসাইটিস বা পেটে পানি এসে যেতে পারে, এবং অন্ত্রের প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশন এসে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা অবস্থা তৈরি হয়। অ্যাবডোমিনাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি হতে পারে।
এটা হচ্ছে যে পেটের মধ্যে, পেট শুধু পেট না, আমাদের পুরো দেহের মধ্যে অসংখ্য লিম্ফ নোড আছে। এই লিম্ফ নোড গুলা অসংখ্য জাল এবং গুটি গুটি ছোট্ট ছোট্ট কি বলবো যে মানে নোড বা ছোট ছোট গোলাকৃতির এক ধরনেরই জালিকার মাঝে লিম্ফেটিক সিস্টেম আর অ্যানাটমিতে পড়ে থাকলে ওই যে ছবিটা মনে আসবে যে সবুজ রঙের মাঝখানে ছোট ছোট গিরো গিরো আমাদের পুরো দেহে জালিকা আকারে আছে। তো এগুলি আক্রান্ত হয়, ফুলে যায় এবং দেখা যাচ্ছে যে পেটের যে লিম্ফ নোড গুলো আছে এগুলি ফুলে যায়। মেনিনজেস, অর্থাৎ মেনিনজেস হচ্ছে যে ব্রেনের যে আবরণ, ব্রেনকে সুরক্ষা দেওয়ার জন্য এক ধরনের গ্রে বা ধূসর আকৃতির এক ধরনের আবরণ আছে, যার ভিতরে ধূসর আকৃতি মানে এটা সেমি সলিড, একেবারে লিকুইড না, দুটো পর্দা থাকে, পর্দার মাঝখানে একটা মানে জেলি লাইক সাবস্টেন্স থাকে, যার কারণে আমরা যখন হাঁটা চলাফেরা করি বা অন্য কোনো কিছু করি, ব্রেন তো খুব সেন্সিটিভ, এটা ঝাঁকি বা অন্যান্য ঘর্ষণ থেকে রক্ষা করে। এই মেনিনজেসে আক্রান্ত হয়। তো মেনিনজেসে আক্রান্ত হলে কি হতে পারে? মাথা ব্যথা হতে পারে, ঘাড় শক্ত হয়ে যেতে পারে, স্টিফ নেক হতে পারে, ফটোফোবিয়া হতে পারে। ফটোফোবিয়া হচ্ছে আলোক আতঙ্ক, অর্থাৎ কোনো কিছু আলো দেখলেই তার মধ্যে একটা আতঙ্ক দেখাতে পারে। এবং স্নায়ুর বৈকল্যও দেখা যায়, যেহেতু ব্রেনটা হচ্ছে পুরো মানে আমাদের দেহের নিয়ন্ত্রণ কেন্দ্র এবং এখান থেকে মেইন নার্ভ সারা দেহে ছড়িয়ে থাকে, এখানে আক্রান্ত হয় বিধায় নার্ভের সমস্যা দেখা দেয়। লিম্ফ নোড সারা দেহে, ঘাড় হতে পারে, ইঙ্গুইনাল রিজিয়ন, অ্যাক্সিলা, বিভিন্ন জায়গায় যে লিম্ফ নোড গুলো আছে, বিশেষ করে ঘাড়ের যে লিম্ফ নোড গুলা, এগুলি বড় হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, ব্যথা হতে পারে। অনেক সময় আমাদের কাছে আসে এই লিম্ফ নোড ফুলা নিয়ে, আমরা বলি যে টিউমার হয়েছে বা এই হয়েছে। যদি না ধারণা থাকে যা বা ভুল জানা থাকে, তাহলে এমনটা হতে পারে যে এই ধরনের আমরা মনে করতে পারি। তবে এই রোগের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারা, মানে কারা এই ধরনের রোগের ক্ষেত্রে অধিক ঝুঁকি, যেমন ডায়াবেটিস মেলাইটাস যদি কারো হয়, তাদের যদি টিউবারকুলোসিস হয় তাহলে এরা অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে। সিরোসিস অফ লিভার বা লিভার সিরোসিস যদি হয়, তারাও একটা মানে ঝুঁকির মধ্যে থাকবে। গ্যাস্ট্রোটমি, যদি কারো গ্যাস্ট্রিক কেটে অপারেশন করা হয়, এরাও ঝুঁকির মধ্যে। সিওপিডি যদি থাকে তাহলে, এবং স্টেরয়েড জাতীয় যে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক ওষুধগুলো আছে, এই ওষুধগুলো অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এরা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে অনেক বেশি থাকে। এছাড়া কিছু ডিজিজ যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, এইডস ইত্যাদি এই ধরনের রোগ যাদের আছে, এরাও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে অনেক বেশি থাকে। তবে এর জ্বরটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আমরা যখন রেপার্টরি করি, রেপার্টরিতে দেখি সকালে জ্বর আসে, কারো দুপুরে, কারো রাতে। বিশেষ করে যাদের টিউবারকুলোসিস থাকে এদের জ্বরটা আসে সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে শুরু হয়, বিকালে বা রাতে থাকে, দিনের বেলা জ্বর থাকে না তা না, কারো কারো থাকে হালকা, কিন্তু এই সময় বৃদ্ধি পায় বা বেড়ে যায়। আমরা অনেক সময় এই ধরনের ক্ষেত্রে আমরা একটা বড় মস্ত বড় ভুল করি, যে আসলে টিউবারকুলোসিসে আক্রান্ত, কিন্তু আমরা ভেবে থাকি যে টাইফয়েড হয়েছে, ভুল চিকিৎসা দিয়ে ফেলি, অনেক সময় টাইফয়েড মনে করে। আচ্ছা, আমরা কিভাবে আসলে নির্ণয় করব যে এ টাইফয়েডের আক্রান্ত না যক্ষ্মায় আক্রান্ত না অন্য কোনো রোগে আক্রান্ত? প্রথমে সাধারণ জ্বরের মতোই জ্বর আসে, আস্তে আস্তে ওজন কমে বা অন্যান্য লক্ষণগুলি আসে। তো আমরা যদি ৩ সপ্তাহ বা তার বেশি সময় ধরে মানে কোনো রুগীকে দেখা যাচ্ছে হাঁচি, কাশি, কাশির সাথে রক্ত আসছে, এরকম মানে জ্বর থাকে এবং জ্বর যদি সন্ধ্যার দিকে বেশি, তাহলে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা ধরে নিতে পারি যক্ষ্মা হতে পারে। এটা সন্দেহমূলক। আচ্ছা, আমরা তাহলে টেস্ট করাবো কি, কি? আপনার খুব বেশি টেস্ট লাগবে না, মাত্র ২-৩ টা টেস্টেই এটাকে নির্ণয় করা সম্ভব। একটা হচ্ছে বুকের এক্স-রে,
একদম নর্মালি, আমি ছবি দেখাবো পরে। বুকের এক্স-রে মাধ্যমে নির্ণয় করা যায়, এই রোগকে শনাক্ত করা যায়। এরপরে রোগী কফ পরীক্ষার মাধ্যমে, বিশেষ করে ব্রাগ বা বেশ কিছু এনজিও সংস্থা এই কফ পরীক্ষা করে থাকেন। তো কফ পরীক্ষা করে এটাকে নির্ণয় করা যায়। এছাড়া বিভিন্ন ল্যাবেও এই কফ পরীক্ষা করা হয়ে থাকে। আচ্ছা, যদি হয় তাহলে আমরা কি করব? আমরা তো ট্রিটমেন্ট দিব, বা আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। এই ক্ষেত্রে হচ্ছে যে অ্যাডভাইস এটাই যে যক্ষ্মা রোগী কিন্তু আগের দিনে টোটালি ভালো হতো না, এটাই মনে করা হতো। যদিও হোমিওপ্যাথদের ধ্যান ধারণাটা ভিন্ন ছিল, এখন অবশ্য অ্যালোপ্যাথদের ধ্যান ধারণাটা একটু ভিন্ন। অ্যালোপ্যাথিক ঔষধ যেটা হচ্ছে লাগাতার 6 মাস খেতে হয়। যদি কোনো কারণে গ্যাপ হয় তাহলে আরো 6 মাস বাড়িয়ে দেয়, পরে আরো 6 মাস বাড়িয়ে দেয়, এভাবে এটাকে নিউট্রাল করার বা নেগেটিভে নিয়ে আসার জন্য। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনার যদি টিউবারকুলোসিস ধরা পড়ে, আপনি তাহলে অবশ্যই এই কাজটা করা উচিত যে টানা আপনার এই যে 6 মাস প্রয়োজনে ওই ওষুধগুলি খাওয়া উচিত। একদম একদিনও বাদ না দিয়ে খাওয়া উচিত। এটা এই কারণে বলছি, আমরা হোমিও ট্রিটমেন্ট করি, আমাদের মেডিসিন আছে। আমরা ট্রিটমেন্ট করে থাকলেও আমি সবসময় বলে থাকি যে রুগীর জীবনটা হচ্ছে প্রথম, তার সেফটিটা প্রথম, তারপরে আমরা করব। হ্যাঁ, আমরা তার পাশাপাশি ট্রিটমেন্ট করতে পারি, তার পাশাপাশি ওষুধ প্রয়োগ করতে পারি। সেটা হচ্ছে যে রুগীকে একেবারে লাগাতার যে 6 মাস ওষুধ খাওয়ার কথা বললাম, যেটা ওই বিভিন্ন যক্ষ্মা কেন্দ্র থেকে দেয়, এটাতে এরা অনেকটা নিশ্চিত ভাবে টিউবারকুলোসিস এখান থেকে নিরাময় হয়। কিন্তু আমাদের কেউ এভাবে একেবারে নিশ্চিত করে বলতে পারবে না যে আজকে আমি টিউবারকুলোসিস খাওয়ালাম, আমি অ্যাকোনাইট খাওয়ালাম, আমি অমুক ওষুধ খাওয়ালাম, আর সেই রোগী একদম ভালো হয়ে গেল। কিছুটা লক্ষণ দূর হলো, কিন্তু তার মধ্যে একদম সে টিউবারকুলোসিস মুক্ত। এটা অনেক সময়ই অনিশ্চিত হয়ে পড়ে, অনিশ্চিত হতে পারে। সেই ক্ষেত্রে আমি এই আমি আমার ব্যক্তিগত পরামর্শই দিচ্ছি যে যদি এটা নিশ্চিত হওয়ার জন্য যে আগে টিউবারকুলোসিস থেকে সে ভালো হোক বা মুক্ত হোক, সেজন্য 6 মাস ওষুধ খাওয়া উচিত। পাশাপাশি তার লক্ষণ অনুসারে আমরা এর সাথেই ওষুধ প্রয়োগ করতে পারি। তাহলে আর একটু দ্রুত ভালো হতে পারে, বা তার সময় কম লাগতে পারে, বা তার উপসর্গগুলো চলে যেতে পারে। কিন্তু আসলে নিশ্চিত করে বলা যে আমি অমুক ওষুধ দিলাম আর এই ওষুধে একেবারে ভালো হয়ে গেল, এটা অনেকে করতে পারবে, মুখে বলতে পারবে, কিন্তু এভিডেন্স আসলে মনে করেন ১০০টার মধ্যে ১০০টা রোগীতে কয়েকটা একেবারে নিশ্চিতভাবে ভালো করবে, এই ধরনের ডাটাও নেই, বা এটার মধ্যে বেশ সন্দেহ আছে। যাক, ওই কথা আর করতেছি না। এবার আসেন, আহ, আমি তো সাইন সিমটম বলেছি, তারপরেও আবার বলি যে ৩ সপ্তাহের বেশি যদি কাশি থাকে, বুকে ব্যথা থাকে, কাশির সাথে রক্ত নির্গত হয়, শারীরিক দুর্বলতা, ওজন কমে যাওয়া, অল্প অল্প করে জ্বর, খেতে পারে না, সন্ধ্যার দিকে জ্বর বাড়ে, এই ধরনের যদি অবস্থা তৈরি হয়, তাহলে আমরা অবশ্যই এটা ধারণা করে নেব। আমরা বুকের এক্স-রে কথা, রোগীর কফ পরীক্ষা, আরেকটা হতে পারে যে আমরা ব্লাড টেস্ট সিবিসি এর সাথে করাতে পারি। এই টেস্টগুলি দিয়েই আমরা রোগ নির্ণয় করতে পারি। রুগীকে অবশ্যই কিছু উপদেশ মেনে চলতে হবে, যেমন সহজ পাচ্য খাবার খেতে হবে। ঠান্ডা, যত ধরনের ঠান্ডা খাবার, ঠান্ডা থেকে রুগীকে বিরত থাকতে হবে। কোনো প্রকার ঠান্ডা পানীয়, ফ্রিজে সরাসরি ঠান্ডা খাবার, কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজের যে কোনো খাবার বা অন্য যে কোনো ঠান্ডা খাবার থেকে তাকে দূরে থাকতে হবে। ধূমপান থেকে বিরত থাকতে হবে। ধুলাবালি বা যেখানে প্রচুর ডাস্ট আছে সেখান থেকে যতটুকু সম্ভব দূরে থাকতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। এরপরে তাকে শরীর যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এ ধরনের খাবার, সহজ পাচ্য, সহজে হজম হয়, এ ধরনের খাবার খেতে হবে। এটা প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো অবস্থায় থাকে। প্রাইমারি অবস্থায় অনেক সময় সাধারণ হাঁচি, সর্দি, কাশি এরকম অবস্থা হয়। তো প্রাইমারি অবস্থায় অনেক সময় আমরা ওষুধ প্রয়োগ করলেই দেখা যাচ্ছে যে ভালো হয়ে যায়। ওটা হয়তো যক্ষার দিকে টার্ন নিত,
বা যক্ষা হতে পারত। কিন্তু আমাদের ট্রিটমেন্টে আমরা যখন প্রাইমারি অবস্থায় অনেক সময় আমাদের ওষুধে ভালো হয়ে যায়। এতে সন্দেহের কিছু নেই, ভালো হতে পারে। সেকেন্ডারি ক্ষেত্রে আমি যে কথাটা বললাম, আমরা ট্রিটমেন্ট করব না তা না। হ্যাঁ, এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে ওই ধরনের ওষুধ নেই। সেখানে কি রোগীকে ছেড়ে দিবেন, হাল ছেড়ে দিবেন? মোটেও না। আপনি আপনার ওষুধ দ্বারা সাধ্যমতো চেষ্টা করবেন প্রচুর স্টাডি করে যাতে রোগীকে সেভ করা যায়, রোগীকে ভালো করা যায়। আচ্ছা, এবার আদেশ উপদেশের কথা বললাম। এবার যদি আমি এর মেডিসিনের কথা বলি, তাহলে আমি কিছু মেডিসিনের নাম বলেছি শুধু। মেডিসিন গুলো আসলে মানে এটা হচ্ছে যে বুঝানোর জন্য, অন্য কিছু না। তবে এর ভাবি ফল কিন্তু ভালো না। মানে টিউবারকুলোসিস যদি সঠিক চিকিৎসা না করা হয়, রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে, হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং অন্যান্য শরীরের যে অন্যান্য অর্গানগুলি আছে সেগুলি আক্রান্ত হতে পারে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং এটা মানে স্প্রেড করে, ছড়ায়। এটা সাধারণত ছড়ায় কিভাবে? এটা বায়ুবাহিত একটা রোগ। মানুষের হাঁচি, সর্দি, কাশি, হাঁচি, মুখের সামনে হাঁচি দিল বা করলো, এ থেকে আক্রান্ত হতে পারে। অথবা মনে করেন যে মুখের লালা এক জায়গায়, রোগে আক্রান্ত রোগী লালা যদি পানি খায় বা কোনো কিছু, সেখান থেকে যদি ওই জীবাণু থাকে, সেই জীবাণুটা পেটে গিয়ে আক্রান্ত হতে পারে। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তুলনামূলক এই জীবাণু আসা সত্ত্বেও সবাই আক্রান্ত হয়, সবাই মারা যায় তা না। তাহলে আর কোনো ডাক্তার বেঁচে থাকতেন না। কারণ হচ্ছে যে ডাক্তাররা অনবরতই হচ্ছে রোগের সংস্পর্শে আসেন। আল্লাহ যাকে হায়াত দেন সে বেঁচে থাকে। তবে অনেক সময় চিকিৎসা করতে গিয়েও এই যে, বিশেষ করে আমি কি বলবো যে COVID-19, এখানে বহু ডাক্তার মারা গিয়েছেন যারা চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত হয়ে। টিউবারকুলোসিসও কিন্তু এরকমই একটি রোগ, এবং ওটা এই ক্ষেত্রেও ঝুঁকি অনেক বেশি। ঝুঁকি এড়িয়ে চলতে চেষ্টা করবেন। আমি ওষুধের কথা, কয়েকটা ওষুধের নাম বলি। যেমন আর্সেনিক অ্যালবাম, যদি দেখা যাচ্ছে অস্থিরতা, ছটফটানি থাকে, গরমে উপশম, বিশেষ করে শরীর ঢেকে রাখলে, আবৃত থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন, এ ধরনের রোগীর ক্ষেত্রে আর্সেনিক 30-200 দিয়ে শুরু করা যেতে পারে। এরপরে ক্যালকেরিয়া কার্ভ, যেটা হচ্ছে 30-200 লক্ষণ অনুসারে। আমি কিছু ওষুধের নাম বলে যাচ্ছি, আমি আসলে সবকিছুই করে। কেলিকার্ভ, ফসফরাস, টিউবারকুলিনাম। এটা টিউবারকুলিনাম কিন্তু দুইটা মেডিসিন হয়, একটা টিউবারকুলিনাম ববিনাম, একটা ব্যাসিলিনাম, দুই ধরনের। তবে টিউবারকুলিনাম ওষুধটা প্রয়োজন হলে ক্ষেত্র বিশেষে আসতে পারে। আর্সেনিক আয়োড আসতে পারে যদি দেখা যায় গরম কাতর রোগী হয়। আর্সেনিকের লক্ষণ আছে কিন্তু গরম কাতর। আইডিয়ামের লক্ষণও আছে, তাহলে এই অবস্থা হতে পারে। এরপরে ক্যালকেরিয়া ফস, কার্বোভেস, স্টানাম আয়োড, স্টানাম, স্যালভিয়া, ফেরামমেট। আসলে রেপার্টরি করলে তো অসংখ্য ওষুধ আসবে তার লক্ষণ বা সিমটম অনুসারে। আমরা যদি ম্যাথমেটিকা দেখি অসংখ্য, আমি জাস্ট বোঝানোর জন্য কয়েকটা মেডিসিনের: আয়োডিয়াম, লাইকোপোডিয়াম, সালফার, সিপিয়া, স্পঞ্জিয়া, সাইলেশিয়া, এই ধরনের মেডিসিনগুলো মানে আসলে অনেক বেশি। পেট্রোলিয়াম, স্যাঙ্গোনিডিয়ানাইড, ফেরামফস, ড্রসেরা, কেলি আয়োড, লেরোসিরেসাস, নাইট্রিক অ্যাসিড, পালসেটিলা, ভিউমেক্স, পনিয়াম, কক্কাস ক্যাকটাই, ব্রায়োনিয়া, অ্যাকালিফা ইন্ডিকা। আসলে এভাবে বললে তো অনেক মেডিসিনের নামই শুধু বলা যাবে। আমি মানে একটা বোঝানোর জন্যই এই কথাটা। আমি এবার কিছু স্লাইড দেখাই এবং স্লাইড সম্পর্কে একটা ধারণা দেই। এখানে আসলে ওই টিউবারকুলোসিস সম্পর্কে বলতে গিয়ে আমি শুধু একটা স্লাইডে স্থির ছিলাম, করতে পারিনি। আচ্ছা, এখানে দেখেন এক্স রে এই যে আছে, যে জায়গায় মার্ক করা আছে ওইখানে গোল সাদা আছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে টিউবারকুলার মানে গুটি বলা যেতে পারে, যে ওই জায়গাটা আক্রান্ত হয় এবং ওইখানে একটা গুটির মতো অবস্থা তৈরি করে।
এই যে এখানে মানে যতগুলো জায়গাতে এক্স-রেতে আসলে এরকমই দেখা যায়। ঠিক আছে, আমি এর পরবর্তীতে এখানে দেখানো হয়েছে আসলে মানে কোথায় এর লক্ষণগুলো কোথায় কিভাবে আক্রান্ত হয় সেই লক্ষণগুলোই দেখানো হয়েছে। এরপরে আমরা এই যে এখানে আমরা একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। আহ, এই ছবিটায় আমরা মানে ওই যে কালো কালো যে অংশগুলো দেখতে পাচ্ছি, এই কালো কালো অংশগুলোই এখানে হতে পারে, মানে এরকম গুটি আকারে গুটি আকৃতিতে হয়ে থাকে সাধারণত। এই যে দেখা যাচ্ছে যে এরকম গুটি বা ই, আচ্ছা, ওই জায়গাটাতে আক্রমণ করে। এই যে এখানেও এক্স-রেতে দেখানো হয়েছে ওই তীর চিহ্ন দিয়ে। এই যে এখানে গোল গোল ওই যে লাল লাল অংশগুলো দেখানো হয়েছে। ক্যাভিটি মানে কোন একটা জায়গা বা গর্ত এরকম বোঝাতেই সাধারণত ক্যাভিটি বলা হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা মানে প্রকৃত বা সঠিক যে মানে একটা কি বলবো যে অরিজিনালি লাংস যদি সেশন করা হয় বা কাটা হয় তাহলে তার চেহারাটা কেমন দেখাবে সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। তো এইখানে দেখেন যে এই যে এই গোল আকারে এখানে লাংস সবসময় এরকম স্মুথ বা মসৃণ হওয়ার কথা, কিন্তু টিউবারকুলার আক্রমণের কারণে এই যে এখানে ফাঁকা অংশ বা গোল অংশ এটাই হচ্ছে ওই যে ক্যাভিটি তৈরি করে। এই ক্যাভিটি গুলোই হচ্ছে ওই ওর আক্রান্ত হওয়ার স্থান। এর চেহারাটা এটা অরিজিনালি যে মানুষের লাংস সেটাকে সেশন করা হয়েছে বা কাটা হয়েছে, কাটার পর তার চেহারাটা কেমন হয় এটা দেখানো হয়েছে। এই যে এখানে কিছু আছে, এই যে গুটিগুলা সুন্দর করে দেখা যাচ্ছে যে এই গুটিগুলোই টিউবারকুলার গুটি। এখানে মানে অবস্থা অনেক বেশি খারাপ বা অনেক বেশি ই। এখানে হচ্ছে যে কিডনিতে আক্রান্ত হলে কি অবস্থা হয় তার একটি মানে টিউবারকুলোসিস যদি মানে কিডনিতে হয় তার একটি চিত্র এখানে দেখানো হয়েছে। এটা রিয়েল যে অবস্থা সেইখানে এখানে কিছু অবস্থা দেখানো হয়েছে মার্ক করে। এটা হচ্ছে আচ্ছা, আমাদের তাহলে প্রথম যে মানে ডিজিজটা নিয়ে আমরা আলোচনা করার কথা ছিল পালমোনারি টিউবারকুলোসিস, সেই আলোচনা আমরা শেষ করে দিয়েছি। এবার আমরা প্লুরোসি নিয়ে আলোচনা করব। প্লুরোসি কি এবং এর সাইন সিমটম এই বিষয়টা নিয়েই আমরা মূলত এখন আলোচনা করব। প্লুরা আমি এর আগে প্লুরুসি, প্লুরাল ইফিউশন এই কথাগুলো আমি এর আগেও আলোচনাতে আসছে, আমি যখন পড়িয়েছি এখনো আসছে। আমরা প্লুরুসি পড়তেছি, কিন্তু এর পাশাপাশি প্লুরুসি, প্লুরাল ইফিউশন দুটোই আপনার আলোচনাতে আসে বা আসবে। আচ্ছা, এই প্লুরা হচ্ছে লাংসের আবরণ। লাংসের উপরে একটা পাতলা পর্দা থাকে, এই পর্দাটাকে বলা হয় প্লুরা। এই প্লুরাতে যদি কোনো কারণে আক্রমণ হয় বা আক্রান্ত হয়, এই আক্রান্ত হওয়াটাই হচ্ছে প্লুরোসি। দ্বিতীয় ডিজিজ নিয়ে আলোচনা করছি, প্লুরোসি। এটা হচ্ছে এখানে দুটো ছবি আছে, ছবির মাধ্যমে খুব সুন্দর করে দেখানো হয়েছে। এটা হচ্ছে যে নর্মাল প্লুরা থাকে, এটা হচ্ছে লাংসের একটা অংশ যে লাল দেখা যাচ্ছে, পাশে বর্ডার এই যে কিছুটা নীল নীল কালো কালো যে বর্ডার, এই বর্ডার এখানে দুইটা লেয়ার থাকে বা দুইটা অংশ থাকে, এর মাঝেও এক ধরনের জেলি লাইক পদার্থ বা একটা খুব পাতলা একটা মানে থাকে দুইটা ইসের মাঝে সাবস্টেন্স।
এই সাবস্টেন্স এখানে যদি আক্রান্ত হয় আর আক্রান্ত হয়ে পরিস্থিতিটা এইরকম হয়, এই যে এখানে প্লুরাল ইফিউশন, যে কোনো আমরা একটা জিনিস ইনফ্লামেশনের কথা পড়েছি যে যেখানে প্রদাহ হয় সেই প্রদাহ সেখানে লাল হবে, হিট হবে, হট হবে এবং রেডনেস হবে, টেন্ডারনেস হবে, সোয়েলিং হবে। ঠিক এইখানে দেখেন যত জায়গায় প্রদাহ পাবেন, আমি যে কথাটা অর্থাৎ বেলের যে লক্ষণটা আছে আমরা সহজে মনে রাখার জন্য বা বোঝানোর জন্য যে ইনফ্লামেশন বা প্রদাহ যত জায়গায় আছে আমাদের দেহে, যে কোনো জায়গার প্রদাহেই আমরা এই জিনিসটা সহজে খুঁজে পাবো যে সেখানে মানে কিছুটা লালচে ভাব হবে, স্পর্শকাতরতা থাকবে, তারপর একটু ফুলে যেতে পারে, তারপরে মানে চিরিক মারা ব্যথা ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়, এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। ওই স্পর্শে ওই জায়গাটা গরম অনুভূত হতে পারে। এটা হচ্ছে কমন। এরপরে আনকমন তো একটা লক্ষণ থাকতে পারে, কিন্তু এই লক্ষণগুলো এখানে এই যে প্লুরাল দেখেন, এটা মোটা না, আচ্ছা নর্মালটা কিন্তু মোটা না, কালারটা সাধারণ কালার, কিন্তু এখানে আক্রান্ত হওয়ার কারণে এই অবস্থাটা হয়েছে। এবার আমি পুরো ছবিটা ছোট করে দেখেন, এখানে আমি দেখাচ্ছি লাংসটা, দুইটা লাংস, একটা লাংস ধরেন যে আমি বলেছি যে ছবির ডান পাশ হচ্ছে আমাদের বাম পাশ আর ছবির বাম পাশ আমাদের ডান পাশ। আমাদের যেখানে ডান পাশ দেখতেছি যেই ওই যে ঘর আকৃতি, এটা হচ্ছে ছবির বাম লাংস। এই বাম লাংসের একটা অংশ কেটে যে নিচে বড় করা হয়েছে বা জুম করা হয়েছে। পুরো লাংসটাই দেখেন একটা মোটা লাল আবরণ দিয়ে মার্ক করা আছে। এই লাল আবরণ দিয়ে মার্ক করা এই অংশটাই হচ্ছে ওই যে প্লুরিসি, অর্থাৎ এখানে আপনার আক্রান্ত হয়েছে এই জন্য। আচ্ছা, এর সাইন সিমটমটা কি? লাংসে যতগুলো রোগ আছে, যতগুলো ডিজিজ আছে, এর সাইন সিমটম প্রায় কাছাকাছি, প্রায় একই রকমই। যেমন শ্বাসকষ্ট, তারপরে বুক ব্যথা, তারপরে জ্বর, ওজন কমে যাওয়া, নিউমোনিয়া, এই ধরনের লক্ষণগুলো আমরা মানে প্রায়ই পাবো। মানে লাংসের যতগুলো এই লক্ষণগুলো আমরা প্রায় ক্ষেত্রেই মানে একটা কমন, তারপরে আরো কিছু দিয়ে আমরা মূলত আলাদা করতে পারবো। এর কারণ যদি ধরি তাহলে নিউমোনিয়া হতে পারে, লিভার ফেলিওর বা লিভার সিরোসিস, পালমোনারি অ্যাম্বোলিজম, কিডনি ফেলিওর বা যক্ষা, ক্যান্সার, বিভিন্ন কারণে, অথবা ফুসফুসে আক্রান্ত, মনে করেন যে এখানে ইনফ্লামেশন হলো। এর আগে যে ডিজিজগুলো আমরা পড়েছি সেই ডিজিজগুলোর জন্য হতে পারে, যেমন ব্রঙ্কাইটিস হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে, অনেকগুলো কারণই হতে পারে। যে এই মানে কারণগুলো আমরা এর আগে দেখেছি, টিউবারকুলোসিস, নিউমোনিয়া, মানে এই রোগগুলোর কারণে সাধারণত এই রোগটা হয়ে থাকে। আচ্ছা, এবার আসা যাক, আমরা আর একটু সামনে যাই। এই যে এখানে আরেকটা জিনিস প্লুরিসি দেখানো হয়েছে, একটু বড় করলে তো হয়ে যাবে। দেখেন এখানে যে নর্মাল যে লাং বা নর্মাল যে ফুসফুস আছে, এই নর্মাল ফুসফুসটা দেখতে সাধারণ কালার, কিন্তু যে ফুসফুসটা আক্রান্ত সেই ফুসফুসটা দেখা যাচ্ছে যে লালচে লালচে। বিশেষ করে ডান পাশের, আমাদের ডান পাশের যে বাম মানে ডান ফুসফুস, এটা বেশি আক্রান্ত, সেই জন্যই এটাকে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে মানে সাইন সিমটম কজেস এই ধরনের অনেক কিছুই আছে। এর যদি আমরা এটাকেও নির্ণয় করতে চাই তাহলে একই ধরনের আমরা দিয়ে নির্ণয় করতে পারবো। যেমন এক্স রে দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। এক্স রে একটা কমন, এক্স রের মাধ্যমে, তারপর ব্লাড টেস্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো এই যে প্লুরিসির অবস্থাটা। এরপরে সাইন সিমটম দেখে আমরা এটাকেও নির্ণয় করতে পারবো। আমরা যদি এবার আসি যে কারণগুলো বললাম, লক্ষণগুলো বললাম, এরপরে এটার থেকে মনে করেন যে এর ভাবি ফল প্লুরাতে পানি জমে যেতে পারে, প্লুরাল ইফিউশন হতে পারে। প্লুরুসি থেকে ইফিউশন মানে এই দুই প্লুরার মাঝখানে পানি জমে অনেক বড় মানে আকার। অনেক সময় আমরা
থাকি যে ফুসফুস থেকে পানি বের করে, পানি বের হয়েছে, এটা হচ্ছে প্লুরাল ইফিউশন। যখন হয় ফুসফুসের ওই আবরণীর মধ্যে পানি জমে যায়, তখন সেখান থেকে ইনজেকশনের সুই দিয়ে পানি বের করা, তাই হচ্ছে প্লুরাল ইফিউশন। আচ্ছা, এবার আমরা এর মানে এই ক্ষেত্রেও উপদেশ যে ঠান্ডা জাতীয় খাবার, ঠান্ডা যত ধরনের খাবার আছে, যত ধরনের আছে, বলবো যে এ থেকে বিরত থাকা, ধূমপান থেকে বিরত থাকা, তারপরে ধোঁয়া, বা যারা আক্রান্ত আছে তাদের থেকেও সাবধান থাকতে হবে। আমি বলেছি এখানে মানে সংজ্ঞাটা দেয়া আছে, প্লুরিসিটি সংজ্ঞাটা আমি বলে ফেলেছি। আচ্ছা, তো এই প্লুরোসি আসলে অত বড়ই না, টিউবারক্লোসিসটাই হচ্ছে বেশি বড় এবং বেশি। আর যদি মেডিসিনের কথা ধরি তাহলে ঘুরে ফিরে আমরা যে মেডিসিনগুলো আলোচনা করেছি আপনার টিউবারক্লোসিসের জন্য, এটা না হলে এর কাছাকাছি মেডিসিন যেমন বেলেডোনা আসতে পারে, অ্যাকোনাইট আসতে পারে, ব্রায়োনি আসতে পারে, স্পঞ্জিয়া আসতে পারে, অ্যান্টিন টার্ট আসতে পারে, এই ধরনের মেডিসিনগুলাই সাধারণত অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো এটা থেকে পরবর্তীতে অন্য রোগে যেমন প্লুরাল ইনফিউশন হতে পারে বা অন্য কোনো রোগে টার্ন নিতে পারে। তো এবার আসা যাক, আচ্ছা এবার বলেন এই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনাদের এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। এই এই ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো থাকে বলতে পারেন। টিউবারক্লোসিস এবং প্লুরোসিস দুইটা ডিজিজ নিয়েই আলোচনা করেছি। দুইটা ডিজিজের ব্যাপারেই যদি কারো কোনো প্রশ্ন বা কোনো থেকে থাকে তাহলে আমাকে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, আচ্ছা, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো যদি বুঝতে অসুবিধা না হয় বা কোনো না থাকে, প্রশ্ন থাকলে মানে সেটার উত্তর দেয়া যায়, যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই পড়ে আসবেন। পড়ে আসলে হয় কি জানতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, পড়াতেও সুবিধা হয়। ঠিক আছে, তাহলে ক্লাসটা কি আরো করব না শেষ করে দিব? আমার মনে হয় যে মোটামুটি যা দরকার ছিল পড়িয়ে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমি কি এই কোনো প্রশ্ন না থাকলে আমি লাস্টের সময় রাখি যে 10 মিনিট যাতে প্রশ্ন বা প্রশ্ন উত্তর, যদি না থাকে তাহলে আমি ক্লাসটা আজকের জন্য শেষ করে দিব। জি স্যার, শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যদি জয়ন্ত স্যার। স্যার রেকর্ডিং অফ করব? জি রেকর্ডিং অফ করে দেন, কারো কোনো প্রশ্ন নেই, কারো কোনো আর কোনো নেই। আচ্ছা ঠিক আছে, অফ করে দিতে পারেন।